রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিকে ঘিরে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে গ্রাহামের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য বিষয়ক অবস্থানের কঠোর সমালোচনা করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে দাবি করা হয়, মৃত্যুর আগে প্রকাশিত একটি তথ্যচিত্রে গ্রাহামকে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে দেখা যায়। সেখানে তিনি লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নীতিকে নিজের অন্যতম বড় অর্জন বলেও মন্তব্য করেন বলে নিবন্ধে বলা হয়েছে। গ্রাহাম দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, শাসন পরিবর্তন এবং সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছিল। গাজা যুদ্ধের সময়ও তিনি ইসরায়েলের সামরিক অভিযানের জোরালো সমর্থন করেন এবং যুদ্ধ পরিচালনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। নিবন্ধে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গ্রাহামের আদালতের পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করলে মিত্র দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রাহামের ইসলাম সম্পর্কিত মন্তব্য, ইরাক ও আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতি তার সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক ভূমিকার পক্ষের অবস্থানও নিবন্ধনে সমালোচিত হয়েছে। নিবন্ধনের উপসংহারে বলা হয়, গ্রাহামের রাজনৈতিক উত্তরাধিকার কূটনীতির চেয়ে যুদ্ধ সামরিক হস্তক্ষেপের সঙ্গে বেশি সম্পৃক্ত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য উত্তেজনা কিছুটা কমেছে। বিশ্লেষকদের মতে এই বিরতি শুধু সংঘাতের সামরিক স্থগিতাদেশ নয়, বরং এটি টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক অবিশ্বাস, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং সামরিক উত্তেজনায় আবদ্ধ। অতীতে একাধিক সংঘাত সাময়িকভাবে থামলেও মৌলিক রাজনৈতিক বিরোধের সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তাই বর্তমান বিরতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে উভয় পক্ষের কূটনৈতিক উদ্যোগের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযান কৌশলগত সাফল্য আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে না, বরং হামলা ও পাল্টা হামলা অবিশ্বাস বাড়ায় এবং নতুন সংঘাতের ঝুঁকি সৃষ্টি করে। এ কারণে বর্তমান পরিস্থিতিকে সংলাপ শুরু করার উপযুক্ত সময় হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে, এই বিরতি অব্যাহত থাকলে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আলোচনার পরিবেশ তৈরি করতে পারে। একই সঙ্গে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে পর্যবেক্ষকদের সতর্কবার্তা, কেবল হামলা বন্ধ থাকলেই শান্তি নিশ্চিত হবে না। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব বিস্তারে এবং নিরাপত্তা ইস্যুসহ দীর্ঘদিনের বিরোধগুলোর রাজনৈতিক সমাধান না হলে এই বিরতি আবারও নতুন সংঘাতের পথ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, এখন উভয় দেশের নেতৃত্বের সামনে দুটি পথ খোলা রয়েছে: সামরিক প্রতিরোধের নীতি অব্যাহত রাখা অথবা সংলাপ, পারস্পরিক সম্মান ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিরসনের চেষ্টা করা। তাদের ভাষ্য, বর্তমান বিরতিকে যদি অর্থবহ আলোচনার সূচনায় পরিণত করা যায়, তবে তা শুধু যুক্তরাষ্ট্র ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বহু প্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সৌদি আরব যদি আনুষ্ঠানিকভাবে আব্রাহাম অ্যাকর্ডসকে যোগ না দেয়, তবে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না। বিশ্লেষকদের মতে, এই শর্ত আরোপের ফলে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি সরাসরি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণের সঙ্গে জড়িয়ে পড়েছে। চুক্তিটির লক্ষ্য ছিল সৌদি আরবের ভিশন 2030 কর্মসূচির অংশ হিসেবে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটির পারমাণবিক খাতে দীর্ঘমেয়াদী বাজার নিশ্চিত করা। তবে এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত যুক্ত হওয়ায় পুরো প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের দাবি, সৌদি নেতৃত্ব বহুবার স্পষ্ট করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য অগ্রগতি ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। ফলে ওয়াশিংটনের নতুন অবস্থান রিয়াদকে কঠিন রাজনৈতিক অবস্থানে ফেলেছে এবং চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আঞ্চলিক নিরাপত্তা আরও নাজুক হতে পারে। বিশেষ করে ইরান এই পদক্ষেপকে নিজেদের বিরুদ্ধে বৃহত্তর কৌশলগত জোটের অংশ হিসেবে দেখতে পারে, যা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়ানোর ঝুঁকি সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি কঠোর রাজনৈতিক শর্তে অটল থাকে, তাহলে সৌদি আরব বিকল্প অংশীদার হিসেবে চীন বা রাশিয়ার দিকে আরও ঝুঁকতে পারে। এতে শুধু মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যিক স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে না, বরং ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাবও দুর্বল হতে পারে। তাদের মতে, পারমাণবিক কূটনীতিতে দীর্ঘমেয়াদী আস্থা, পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তা নিশ্চয়তাই টেকসই সমাধানের ভিত্তি হতে পারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। এমন ধারণা রয়েছে যে যুক্তরাষ্ট্র সহযোগিতা না করলে সৌদি আরব চীন, পাকিস্তান বা রাশিয়ার সঙ্গে পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে যেতে পারত, যা ওয়াশিংটনকে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। এই চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলে পারমাণবিক প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। একই সঙ্গে এটি সৌদি আরবের এমবিএস এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যকার ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতাকেও সামনে এনেছে। একসময় ইয়েমেন যুদ্ধ, কাতার অবরোধ এবং আরব বসন্ত পরবর্তী আঞ্চলিক নীতিতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করলেও এখন অর্থনীতি, জ্বালানি এবং আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে দুই দেশের অবস্থান ভিন্ন। সৌদি আরবের ভিশন 2030 কর্মসূচির মাধ্যমে রিয়াদকে আঞ্চলিক ব্যবসা ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা দুবাইয়ের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে আমিরাত বৈশ্বিক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ওপেক নীতিতেও মতবিরোধ বেড়েছে, যা ভবিষ্যতে তেলের বাজারে মূল্যযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে। বাহরাইন ও কুয়েত আমিরাতের দিকে ঝুঁকতে পারে, আর কাতার ও ওমান সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে। একই সঙ্গে সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। বিপরীতে আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে। পর্যবেক্ষকদের ধারণা, আগামী বছরগুলোতে এমবিএস ও এমবিজেড এর এই প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যের অর্থনীতি, জ্বালানি বাজার এবং কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ভূমিকাও এই প্রতিযোগিতার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনামই যেন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন এক বাস্তবতার দিকে। সস্তা, নির্ভুল এবং প্রাণঘাতী ইরানের সেরা ক্ষেপণাস্ত্র আরও বিপজ্জনক হয়ে উঠছে। বহু বছর ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিনিয়োগের ফল হিসেবে ইরান এখন এমন একটি অস্ত্র হাতে পেয়েছে, যেটিকে শুধু দূরপাল্লার আঘাত হানার মাধ্যম হিসেবে নয়, বরং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সেই অস্ত্রের নাম খাইবার শেকান। নামটি ইতিহাসের খাইবার দুর্গ বিজয়ের স্মৃতি বহন করলেও বর্তমান সময়ে এটি ইরানের অন্যতম আলোচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিচয় বহন করছে। সামরিক বিশ্লেষকদের মতে, খাইবার শেকানের সবচেয়ে বড় শক্তি শুধু এর পাল্লা বা ধ্বংস ক্ষমতা নয়, বরং এর গতিশীলতা, দ্রুত মোতায়েনের সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় এড়িয়ে যাওয়ার কৌশলগত বৈশিষ্ট্য। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রায় 1450 কিলোমিটার বা 900 মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ফলে পুরনো তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার প্রয়োজন হয় না। ক্ষেপণাস্ত্রটি আগে থেকেই জ্বালানি ভর্তি অবস্থায় সংরক্ষণ করা যায় এবং ট্র্যাক ভিত্তিক মোবাইল লঞ্চারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ সম্ভব। এর ফলে শত্রুপক্ষের গোয়েন্দা স্যাটেলাইট, নজরদারি ড্রোন বা যুদ্ধবিমান লঞ্চিং সাইট শনাক্ত করার আগেই ক্ষেপণাস্ত্রটি আকাশে উঠে যেতে পারে। উৎক্ষেপণের পর লঞ্চার দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যাওয়ায় পাল্টা হামলার সুযোগও অনেক কমে যায়। এই শুট অ্যান্ড স্কুট কৌশলই আধুনিক যুদ্ধে মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরও কার্যকর করে তুলেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, খাইবার শেকনের নতুন সংস্করণগুলো
আর প্রচলিত ব্যালিস্টিক গতিপথ পুরোপুরি অনুসরণ করছে না। অতীতে অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট গতিতে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতো, ফলে উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলক সহজে সেগুলোর গতিপথ অনুমান করতে পারত। কিন্তু নতুন প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র কখনো উচ্চতর, কখনো নিম্নতর ট্র্যাজেক্টরি অনুসরণ করছে, আবার মাঝপথে গতি পরিবর্তনের সক্ষমতা দেখাচ্ছে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান ও সম্ভাব্য আঘাতের বিন্দু নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে খাইবার শেখানের কিছু উন্নত সংস্করণে ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল বা MARV প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর সীমিত মাত্রায় দিক পরিবর্তন করতে পারে, ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এটিকে ধ্বংস করা আরও কঠিন হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেষ ধাপে ওয়ারহেড অত্যন্ত উচ্চ গতিতে এগিয়ে আসে এবং প্রয়োজনে সীমিত কৌশলগত ম্যানুভারও করতে পারে। যদিও বিভিন্ন সূত্রে এর গতি ও সক্ষমতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে, তবে সামরিক বিশ্লেষকদের অভিমত এই ধরনের প্রযুক্তি প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রতিরক্ষা ব্যবস্থার উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে। মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করেছেন যে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সব ক্ষেপণাস্ত্রকে শতভাগ সফলভাবে প্রতিহত করা সম্ভব হয় না। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় অতিক্রম করে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যেতে পারে। একই সঙ্গে প্রতিটি সংঘাত থেকেও ইরান নিজেদের প্রযুক্তিগত অভিজ্ঞতা বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করছে, কোথায় সীমাবদ্ধতা রয়েছে এবং কোন কৌশলে প্রতিরোধ দুর্বল করা সম্ভব, এসব বিষয় পর্যবেক্ষণ করে তারা ভবিষ্যতের সংস্করণে নতুন পরিবর্তন আনছে বলেও পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানগুলো মনে করছে। খাইবার শেখানকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল এর অর্থনৈতিক দিক। সামরিক বিশেষজ্ঞদের মতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যয় অনেক ক্ষেত্রে সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। অপরদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত উন্নত ইন্টারসেপ্টর, রাডার এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্ক পরিচালনা করতে বিপুল অর্থ ব্যয় হয়। ফলে আক্রমণকারী যদি তুলনামূলক কম খরচে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে আর প্রতিরক্ষাকারীকে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে এটি একটি ব্যয় সাপেক্ষ প্রতিরক্ষামূলক চ্যালেঞ্জে পরিণত হয়। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তিগুলোর একটি হল ব্যয় সাশ্রয়ী কিন্তু কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। উন্নত যুদ্ধবিমান বা বিশাল বিমানবাহী রণতরীর পরিবর্তে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং মোবাইল লঞ্চিং ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এই কৌশলের অংশ হিসেবেই খাইবার শেখানের মতো ক্ষেপণাস্ত্রগুলোকে আরও নির্ভুল, দ্রুত মোতায়েনযোগ্য এবং প্রতিরক্ষা ভেদে সক্ষম করে তোলার চেষ্টা চলছে। ওয়াল স্ট্রিট জার্নালের মূল্যায়ন অনুযায়ী খাইবার শেখান এখন আর শুধু একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের সামরিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এর উন্নত গতিশীলতা, দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা, প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার প্রযুক্তি এবং ধারাবাহিক আধুনিকায়নের কারণে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে ভবিষ্যতে যদি এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত উন্নয়ন একই গতিতে চলতে থাকে, তাহলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল উভয় ক্ষেত্রেই নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। কেবল ইসরায়েল নয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার পেছনে ছিল সৌদি আরবের উৎসাহ। গণমাধ্যমের খবর বলছে, অন্তরালে সেই সময় সৌদি আরবও নানাভাবে এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে উৎসাহ জুগিয়েছে। কিন্তু ইরানের পাল্টা হামলার পরিণতি বিস্মিত করে রিয়াদকে। আরামকোর তেল ক্ষেত্রে ড্রোন হামলার পর নড়েচড়ে বসে সৌদি। এরপর থেকেই পর্দার আড়ালে ইরানের সাথে সমঝোতায় আগ্রহী হন যুবরাজ সালমান, যে কারণে ইরানের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটিও ব্যবহার করতে দেয়নি রিয়াদ। এমনকি ট্রাম্পের ফোনেও সিদ্ধান্ত বদলাননি যুবরাজ। কিন্তু ইরান সমর্থিত ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস যখন সৌদির মাটিতে ৩০টি ড্রোন হামলা চালালো, তখন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ হামলায় অংশ নিল রিয়াদ। প্রশ্ন উঠেছে, সৌদি কি তবে ইরান যুদ্ধে জড়াচ্ছে? Unveiling Vision 2030,
বিশ্লেষকরা বলছেন ইরান যুদ্ধ নিয়ে সৌদির দ্বিধার কারণটি ভিশন 2030। এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক উচ্চবিলাসী প্রকল্প, যার লক্ষ্য হল তেলের উপর নির্ভরতা কমিয়ে আধুনিক ও বৈচিত্র্যময় অর্থনীতির দেশ গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করা। Over-reliance on oil made the economy vulnerable, so we diversified. যুদ্ধ জড়ানো বা হামলার মুখে পড়া দুটোই ভিশন 2030-র জন্য আত্মঘাতী। যুবরাজ সালমান জানেন এর পরিণতি কি হতে পারে, যেমনটা হয়েছিল 2019 সালের সেপ্টেম্বরে। সেইবার ইরানের সাথে উত্তেজনায় ইরাকের শিয়াপন্থীরা সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালায়। এরপর সৌদির তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে। এবার পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্য হুমকিতে পড়লেও সৌদি ছিল ব্যতিক্রম। তাদের তেল গ্যাসের রপ্তানি চলছে হরমুজ এরিয়ে নিজস্ব পাইপলাইনে। হরমুজ যখন স্থবির, তখন লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল পাঠিয়েছে সৌদি। এইবারের উদ্বেগ হল সেই লোহিত সাগরেও সৌদি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা, ফলে এশিয়ায় সৌদি তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, সৌদি কি তাহলে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে, নাকি মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে স্বাভাবিক করার উদ্যোগ নেবে? ভিশন 2030 ও জ্বালানি বাণিজ্য, এই দুইয়ের সমীকরণেই আটকে আছে ইরান যুদ্ধে রিয়াদের পক্ষ নেয়া বা না নেয়ার বিষয়টি। 2 দশকেরও বেশি সময় ধরে গাজা শাসন করা হামাস এবার অস্ত্র ছেড়ে দিচ্ছে, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, হামাস সহ গাজার সব সশস্ত্র গোষ্ঠীকে ধাপে ধাপে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তার ঘোষিত বোর্ড অব পিস। এরপর গাজায় দায়িত্ব নেবে নতুন ফিলিস্তিনি সরকার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হামাস। 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ, অবরোধ আর রক্তক্ষয়ের সাক্ষী গাজা। ইসরায়েলি গণহত্যায় হারিয়েছে উপত্যকার পুরো একটি প্রজন্ম। ধ্বংসস্তূপ, 22 লাখ মানুষ বাস্তুচ্যুত আর 73,000-এর বেশি প্রাণহানির পর এবার সামনে এসেছে নতুন এক সমীকরণ। হামাসকে নিরস্ত্র করে নতুন প্রশাসন গঠনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য, নিরস্ত্রীকরণ শেষ হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এরপর দায়িত্ব নেবে একটি নতুন ফিলিস্তিনি সরকার। তাদের সঙ্গে কাজ করবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ। এতে গাজা আর কোনো সশস্ত্র হামলার শঙ্কার ভূখণ্ড থাকবে না বলেও দাবি করেন তিনি। এই চুক্তি গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন ফিলিস্তিনি সরকার জনগণের জন্য কাজ করবে, আর ইসরায়েলও তার প্রাপ্য নিরাপত্তা পাবে। হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আল জাজিরার হাতে আসা খসড়া অনুযায়ী হামাস সহ অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো 15 দফার একটি প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী 14 দিনের মধ্যে সব অস্ত্রের তালিকা তৈরির কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী গাজার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে নিরস্ত্রীকরণ কার্যক্রম চলবে। এরপর নিয়োগ দেয়া হবে নতুন ফিলিস্তিনি পুলিশ সদস্য, যারা আন্তর্জাতিক সমন্বয় বাহিনীর সঙ্গে কাজ করবে। যদিও সেই বাহিনীতে কোন কোন দেশ থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ইন্দোনেশিয়া ও তুরস্কের নাম আলোচনায় রয়েছে। এই অগ্রগতির মধ্যেই আপত্তি জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের অবস্থান, হামাস পুরোপুরি নিরস্ত্র এবং গাজা সম্পূর্ণ সামরিক মুক্ত না হওয়া পর্যন্ত তাদের সেনা কোনোভাবেই গাজার ইয়েলো লাইন থেকে প্রত্যাহার করবে না। এই আপত্তির কথা সম্প্রতি বোর্ড অব পিসের দূত টনি ব্লেয়ারকেও জানানো হয়েছে। এদিকে কায়রোয় মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন হামাস নেতারা। সংগঠনটির এক সিনিয়র নেতা বিবিসিকে জানিয়েছেন, নিরস্ত্রীকরণ পরিকল্পনায় তারা সম্মত হয়েছেন এবং খুব শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর আগেই বড় ধরনের রাজনৈতিক ছাড়ের ইঙ্গিত দিয়েছিল হামাস। গত 6 জুলাই প্রায় 2 দশক ধরে গাজা পরিচালনা করা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। একই সঙ্গে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার দায়িত্ব নিরপেক্ষ ফিলিস্তিনিদের হাতে তুলে দিতে প্রস্তুতির কথাও জানিয়েছিল হামাস। অস্ত্র ফেলে দিয়ে সেনাঘাটির কমান্ডারদের বিরুদ্ধে অশ্লীল স্লোগানে নজিরবিহীন বিক্ষোভ করেছে ইসরায়েলি অন্তত 100 সেনা। এরপর তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে চলে যান নিজ নিজ বাড়িতে। এমন অবাক করা ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলের সদে তেইমান সামরিক ঘাঁটিতে, যে কুখ্যাত ঘাঁটিতে ফিলিস্তিনিদের ধরে নিয়ে আটকে রাখে ইসরায়েল। সেনাদের এমন নজিরবিহীন বিক্ষোভে নড়ে চড়ে বসেছে ইসরায়েলি বাহিনীর শীর্ষ কমান্ড।
বিক্ষোভকালে একটি সাইনবোর্ডে নরকীয় নকশার লেখা পাওয়া গেছে, শয়তানদের রাজ্য। কমান্ডারদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিতে দিতে ঘাঁটি থেকে বেরিয়ে আসছে ইসরায়েলি অন্তত 100 সেনা। বিক্ষোভকারী এসব সেনার শরীরে ছিল না কোনো সেনা পোশাক কিংবা অস্ত্র। তারা অস্ত্র ফেলে দিয়ে গোটা ঘাঁটিতে বিক্ষোভ করতে করতে চক্কর দেন। সাম্প্রতিককালে ইসরায়েলি সেনাবাহিনীতে অস্ত্র ফেলে দিয়ে এমন বিক্ষোভ নজিরবিহীন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বিক্ষোভের এই ঘটনা ঘটেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সদে তেইমান সামরিক ঘাঁটিতে। ফিলিস্তিনিদের আটক রাখার এই ঘাঁটিকে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের সাথে তুলনা করা হয়। ঘটনার শুরুটা বিতর্কিত এক সিদ্ধান্তকে ঘিরে। গিভানি ব্রিগেডের জাবার ব্যাটালিয়নের কমান্ডার সৈন্যদের লাগানো বিভিন্ন আলংকারিক চিহ্ন, দেয়ালচিত্র, কাঠের সাইনবোর্ড, ইউনিটের প্রতীক, ডাকনাম ও সাজসজ্জা সরিয়ে ফেলেন। এসব ছিল ব্যারাক ও কোম্পানি এলাকায় সৈন্যদের নিজেদের হাতে তৈরি প্রতীক, যা তারা ইউনিটের পরিচয়, ঐতিহ্য, যুদ্ধের স্মৃতি ও দলগত সংহতির প্রতীক হিসেবে দেখতেন। একটি সাইনবোর্ডে লেখা ছিল শয়তানদের রাজ্য। এর মাধ্যমে নিজেদের ইউনিটের পরিচয় দিত সেনারা। তবে আইডিএফের দাবি, এসব চিহ্নে এমন কিছু বার্তা ও প্রতীক ছিল যা নতুন সৈন্যদের অপমান, ভয় দেখানো ও র্যাগিংয়ের সংস্কৃতিকে উৎসাহিত করত, তাই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সেনারা গণহারে অস্ত্র ফেলে দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি দিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। পরে অবশ্য একটি প্লাটুন বাদে অধিকাংশই ফিরে আসে। ফিরে না এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল কমান্ড। আইডিএফ জানিয়েছে, ওয়াকআউটের নেতৃত্ব দেওয়া সৈন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আর যারা এখনও ফেরেনি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজার যুদ্ধবিরতি ইসরায়েলের হত্যাযজ্ঞ থামায়নি, বরং নিয়মিতভাবেই ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে ইসরায়েল। এটি বিশ্বের সেই বিরল যুদ্ধবিরতি যখন 1200-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ফলে বাস্তুচ্যুতদের মিছিল থামেনি। প্রতিদিন আশ্রয় হারাচ্ছে গাজার মানুষ। তাঁবুতে বিমান হামলা আর কথিত হলুদ রেখার আড়ালে হারিয়ে যাচ্ছে গাজার মানুষ। গাজার উত্তর আলতুফা এলাকা সোমবার সকালে বাসিন্দারা দেখতে পান হলুদ ব্লকগুলো গাজার আরও পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে। গড়ে তোলা হয়েছে কয়েক মিটার উঁচু বাঁধ, সেখানে উঠছে ইসরায়েলের পতাকা। ফলাফল এলাকাটির বাসিন্দাদের বাস্তুচ্যুতি। একই চিত্র জেইতুন, দেইর আল বালা, খান ইউনিস আর আল মাউসি সহ গাজার বিভিন্ন এলাকায়। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ছিল ইয়েলো লাইনের বাইরে হবে ইসরায়েলি সেনাদের অবস্থান, কিন্তু চলতি মাসে এ নিয়ে তৃতীয়বার ঘুম ভেঙে গাজাবাসী দেখলেন সেই ইয়েলো লাইন এবার তাদের তাঁবু দখল করেছে। যথারীতি অভিযোগ অস্বীকার ইসরায়েলি সামরিক বাহিনীর। তাদের দাবি, সীমারেখা পরিবর্তন নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের চিহ্নিত করা হচ্ছে। তবে গাজাবাসী জানেন এর অর্থ হল এই জমি ইসরায়েলের। এর কাছাকাছি থাকা মানে স্নাইপারের গুলিতে নিশ্চিত মৃত্যু। স্যাটেলাইটের ছবি বলছে, যুদ্ধবিরতির পর 42 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে তৈরি হয়েছে নতুন বাঁধ। আগের সীমারেখা ভেঙে গাজার আশ্রয় দখল করেছে সেই সীমানা। গুড়িয়ে দেয়া হয়েছে বহু বাড়িঘর, কৃষিজমি, গ্রিনহাউস। ইসরায়েলের এই কৌশল দীর্ঘমেয়াদী। গাজার আরও বেশি ভূমি দখল এবং সেই দখলদারিত্ব নিশ্চিত করতে আরও বেশি সেনার উপস্থিতি। এভাবেই ফিলিস্তিনিদের জন্য প্রতিদিন ছোট হয়ে আসছে বেঁচে থাকার আশ্রয় আর একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন। যে মুসলিম নেতাদের সমর্থনে ক্ষমতায় এসেছেন, এবার তাদের বিরুদ্ধেই যেন যুদ্ধ ঘোষণা করেছেন পশ্চিম আফ্রিকার দেশ বার্কিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। ধর্মীয় চরমপন্থা ছড়ানোর অভিযোগে প্রভাবশালী মুসলিম নেতাদের আটক করছেন এই সামরিক শাসক। সেই সাথে ইসরায়েলের সাথে গড়ছেন স্বাভাবিক সম্পর্ক। সব মিলিয়ে তার পশ্চিমা বিরোধী ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। একসময়ের মিত্রদের বিরুদ্ধেই এবার কঠোর অবস্থানে বুর্কিনা ফাসোর সামরিক সরকার। যে মুসলিম নেতাদের সমর্থনে ক্ষমতায় আসা, এবার তাদের বিরুদ্ধেই ট্রাওরের হুঁশিয়ারি।
ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাউরে। তিনি বলেন, ট্রাউরের নীতি হল চরমপন্থার পথ থেকে সরে না এলে কঠোর যুদ্ধ শুরু হবে। সরকারের এই কড়া বার্তার নেপথ্যে গত ২০ জুন পাশ করা হয় ধর্মীয় স্বাধীনতা আইন। শিশুদের দিয়ে জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং ধর্মীয় সংস্থার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা না হলে রাখা হয়েছে জেল ও জরিমানার বিধান। নতুন এই আইনের তীব্র সমালোচনা করেছিলেন প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইশাক কিন্দো। মে মাসের শেষ দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এপ্রিলে গ্রেপ্তার হন আরেক প্রবীণ ইমাম মাহমুদ বারো। ইমাম কিন্দোর মুক্তির দাবিতে আন্দোলন শুরু হলে নিরাপত্তার অজুহাতে ওয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। উত্তেজনার এখানেই শেষ নয়। ধর্মের নামে বেড়ে চলা উগ্রপন্থা ঠেকাতে আরব দেশগুলোতে ইসলামী আইন নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার ঘোষণাও দেন ট্রাউরে। কোনো ব্যবহারিক জ্ঞান অর্জন ছাড়া এই ৮ লাখ শিক্ষার্থী জাতির কি উপকারে আসবে সেই প্রশ্ন তুলেছেন ট্রাউরে। দেশে ফিরতে না চাইলে নাগরিকত্ব বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসব উত্তেজনার মধ্যেই ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন বুর্কিনা ফেসোর সামরিক প্রধান। বুর্কিনা ফেসো, মালি এবং নাইজেরিয়াকে নিয়ে গঠিত অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস ভুক্ত দেশগুলোতে ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারে ট্রাউরে সরকারের এই আগ্রহ প্রকাশ্যে আসার পর তার পশ্চিমা বিরোধী ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকদের মতে এতদিন যারা ট্রাউরের ক্ষমতার মূল ভিত্তি ছিল সেই প্রভাবশালী আলেমদের শত্রুতে পরিণত করে দেশটির সামরিক সরকার চরম রাজনৈতিক ঝুঁকি ডেকে এনেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।